হ্যালো স্টুডেন্টস, আমার এই ভিডিওটি মূলত বিএড সেকেন্ড সেমিস্টারের জন্য। বিএড সেকেন্ড সেমিস্টারের একটি ইম্পর্ট্যান্ট প্র্যাকটিকাম লার্নিং ডিজাইন। শুধু প্র্যাকটিকামই নয়, তোমাদের সিলেবাসে একটা তোমাদের যে 1.2.7 এ কোর্স আছে তার একটা ইম্পর্ট্যান্ট পার্টও, সম্ভবত ইউনিট 5। এখন আমাদের যে লার্নিং ডিজাইন আছে, তো লার্নিং ডিজাইন সম্পর্কে কিছু জেনে নেওয়া উচিত আগে, বেসিক জিনিস। আমি দেখো এখানে লিখে রেখেছি। আচ্ছা, তার আগে বলে রাখি যে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পরের আপডেট পেতে নিচে বেল আইকন প্রেস করবে। তো আমাদের কিছু বেসিক জিনিস জানা দরকার। 1, লার্নিং ডিজাইন কী। 2, ব্লুম ট্যাক্সোনমি অথবা ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস ইন কগনিটিভ ডোমেন। দেন রিভাইজড ব্লুম ট্যাক্সোনমি, দেন টাইপস অফ নলেজ, আর স্টেপস অফ লার্নিং ডিজাইন। স্টেপস অফ লার্নিং ডিজাইন সম্পর্কে আমরা পরে আসছি, আমরা করতে করতেই জানবো। হ্যাঁ, আমরা লার্নিং ডিজাইন দেখতে দেখতে বুঝতে পারবো। তার আগে আমাদের জানা উচিত লার্নিং ডিজাইন কী। লার্নিং ডিজাইন কিছুই না। লার্নিং ডিজাইন হচ্ছে আগের যে লেসন প্ল্যান ছিল তারই একটা নতুন রূপ। 2016 পর থেকে লার্নিং ডিজাইন চালু হয়, লার্নিং লেসন প্ল্যান বাদ দিয়ে। বাকি 2016 পর্যন্ত লেসন প্ল্যান বলে থাকতো। তো এই যে লার্নিং ডিজাইন, লেসন প্ল্যান আর লার্নিং ডিজাইনের কিছু বেসিক ডিফারেন্স আছে। লেসন প্ল্যানের ম্যাক্সিমাম পোর্শনই ছিল হচ্ছে প্রি প্ল্যান্ড। লার্নিং ডিজাইনও প্রি প্ল্যান্ড, কিন্তু এর কিছু অংশ আছে যেগুলো আমাদের ইনস্ট্যান্ট ক্লাসে করতে হয়। লেসন প্ল্যান করানোর পর আমরা জানতে পারতাম না যে কোনো স্টুডেন্টের কোনো দুর্বলতা আছে কি না, কোনো স্টুডেন্টের কোন জায়গায় সবথেকে বেশি দুর্বলতা। লার্নিং ডিজাইনের ক্ষেত্রে আমরা সেই জিনিসগুলো জানতে পারি। আর আমরা কি করতে পারি, লার্নিং ডিজাইনের সাহায্য নিয়ে আমরা রিমেডিয়াল টিচিংয়েরও ব্যবস্থা করতে পারি। তো এরকম কিছু বেসিক পার্থক্য লার্নিং ডিজাইন আর লেসন প্ল্যানে আছে। লার্নিং ডিজাইন অনেক উন্নত যুক্তিধারা, অনেক নতুন নতুন কৌশল অ্যাড করা হয়েছে। আমরা যে সমস্ত কৌশলে পড়াই, হ্যাঁ, সে সমস্ত কৌশলগুলো এখানে উল্লেখ করার ব্যাপার থাকে বা উল্লেখ করা যায়, যেটা লেসন প্ল্যানে উল্লেখ করা যেত না। বাকি লেসন প্ল্যানে যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করতাম সেই সমস্ত জিনিসই আমরা লার্নিং ডিজাইনেও ব্যবহার করব, চাই সে টিএলএম হোক, চাই সে ইনস্ট্রাকশনাল বিভিন্ন অবজেক্টিভস হোক, হ্যাঁ, আদার্স। নেক্সট আমাদের জানা উচিত যে ব্লুম ট্যাক্সোনমি কী। তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে যে ব্লুম ট্যাক্সোনমি কী। আমি ব্লুম ট্যাক্সোনমি ডিটেলে যাচ্ছি না, সেটা আরেকটা ক্লাস হয়তো লাগবে যদি তোমরা বলো তো। হ্যাঁ, যদি তোমরা চাও তাহলে আমি ব্লুম ট্যাক্সোনমির আলাদা ক্লাস আপলোড করতে পারি। এখন ব্লুম ট্যাক্সোনমির উপর দাঁড়িয়ে আমাদের লার্নিং ডিজাইন তৈরি করা হয়, অর্থাৎ পিলার বলতে পারো। তো ব্লুম ট্যাক্সোনমি তার 3 রকম ডোমেনের মধ্যে ফার্স্ট ডোমেন কগনিটিভ ডোমেন। কগনিটিভ ডোমেনে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস দিয়েছিলেন। এই 4 রকম ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস তিনি দিয়েছিলেন। 1 হচ্ছে নলেজ, 2 হচ্ছে আন্ডারস্ট্যান্ড, 3 হচ্ছে অ্যাপ্লাই, 4 হচ্ছে স্কিল। পরবর্তীকালে যেটা লেসন প্ল্যানে আগে ইউজ করা হতো, পরবর্তীকালে যখন ব্লুম ট্যাক্সোনমিকে রিভাইজ করা হয়, তো সেখানে রিভাইজ ব্লুম ট্যাক্সোনমি আসে। রিভাইজ ব্লুম ট্যাক্সোনমিকে এইরকম ভাগ করা হয়েছে: ফার্স্ট রিমেম্বারিং, সেকেন্ড আন্ডারস্ট্যান্ডিং, থার্ড অ্যাপ্লাইং, ফোর্থ অ্যানালাইজিং, 5 এভালুয়েটিং, 6 ক্রিয়েটিং। এছাড়াও আমাদের জানা উচিত যে নলেজ মূলত 4 রকম হয়। 1 হচ্ছে ইনফরমেশনাল বা ইনফরমেশন, অর্থাৎ তথ্যগত জ্ঞান। 2 হচ্ছে কনসেপচুয়াল নলেজ। কনসেপচুয়াল মানে হচ্ছে ধারণাগত জ্ঞান। নেক্সট প্রসিডিউরাল নলেজ, অর্থাৎ পদ্ধতিগত জ্ঞান।
আর 4 মেটাকগনিটিভ নলেজ, অর্থাৎ অধিজ্ঞান বা অধিবিদ্যা যাই বলা হয় না কেন। এই হচ্ছে আমার বেসিক জিনিস। এর উপর বেস করে আমরা দেখব যে লার্নিং ডিজাইন তৈরি করা হয় কিভাবে। দেখো, আমার সাবজেক্ট যেহেতু ফিজিক্যাল সায়েন্স, সেই কারণে আমি ফিজিক্যাল সায়েন্সেরই লার্নিং ডিজাইন বোঝাবো। সমস্ত লার্নিং ডিজাইনের, শুধু ফিজিক্যাল সায়েন্স বলে নয়, প্রত্যেক সাবজেক্টেরই লার্নিং ডিজাইনের বেসিক জিনিসগুলো একই, তাদের স্টেপ এক, লেখার ধরন হয়তো আলাদা হতে পারে, কিন্তু বেসিক জিনিসগুলো সব এক। তো দেখা যাক, আমরা এখানে দেখো যে শিক্ষণ নকশা করতে গিয়ে প্রথমে একটা ছক তৈরি করা হয়েছে, যেখানে দুটো কলাম আছে। দুটো কলামের মধ্যে একদিকে বাঁ দিকে লেখা হচ্ছে বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম। এই যে পিডিএফ, এইরকম পিডিএফ তোমরা পেয়ে যাবে, তোমাদের অবশ্যই ডাউনলোড করাও উচিত। সেটা হচ্ছে মানে তোমাদের যে ইউনিভার্সিটি WBUTT-EPA, সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে তোমরা লার্নিং ডিজাইনের বেসিক ফরম্যাট বলে একটা পোর্শন আছে, একটা পিডিএফ আছে, সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। সেখানে সমস্ত সাবজেক্টেরই পিডিএফ দেওয়া আছে। যাই হোক, আসা যাক। প্রথমে আসি হচ্ছে বিদ্যালয়ের নাম। তোমাদের সেকেন্ড সেমিস্টারে 1 মাসের টিচিং ইন্টার্নশিপ আছে। তো সেই টিচিং ইন্টার্নশিপে তোমরা যেখানে যাবে, সেই বিদ্যালয়ের নাম। শ্রেণী, তোমরা যে ক্লাসে পড়াবে সেই ক্লাসের নাম। সময় 40 মিনিটস ফিক্সড। তারিখ, যে ডেটে পড়াবে সেই ডেট। শিক্ষক শিক্ষিকার নামের জায়গায় তোমাদের নাম, অর্থাৎ তোমরা এখানে টিচার্স। আচ্ছা, এরপর আসি ডান দিকের কলামটায়। প্রথম আছে দেখো বিষয়, অর্থাৎ সাবজেক্ট, ভৌতবিজ্ঞান। তোমাদের নিজের সাবজেক্ট ওখানে দিতে হবে, যে সাবজেক্ট পড়াবে তোমরা। নেক্সট তারপরে এসো পাঠ্য একক। পাঠ্য এককের জায়গায় তোমরা যে ইউনিট পড়াবে, যেমন এখানে H2SO4, HCl ও HNO3 রাসায়নিক ধর্মের ইউনিট নেওয়া হয়েছে। তো তোমরা যে ইউনিট পড়াবে তোমাদের সেই ইউনিটের নাম এখানে লিখতে হবে। নেক্সট আসি আজকের পার্ট। আজকের পার্ট বা সাব ইউনিট তোমরা দুটোই ইউজ করতে পারো। আজকের পার্ট কি? আজকের পার্ট হচ্ছে যে একটা ইউনিটের সব টোটাল জিনিসটা হয়তো 40 মিনিটে তুমি শেষ করতে পারবে না, বা একটা ক্লাসের মধ্যে শেষ করতে পারবে না। তো ইউ ক্যান ডিভাইড, তুমি দুটো ক্লাসে ডিভাইড করে নিতে পারো। তো তুমি একদিনে যেটুকু পড়াবে তুমি সেই পাঠে, আমি যদি ধরো সাপোজ H2SO4, HCl এবং HNO3 রাসায়নিক ধর্ম নিয়েছি, তো আমি ধরে নিই যে আমি আজকে শুধু H2SO4 আর HCl পড়াতে পারি, HNO3 কমপ্লিট করতে পারবো না। দেন আমি আজকের পার্টে H2SO4 এবং HCl এর রাসায়নিক ধর্ম লিখব, HNO3 তখন আর লিখব না। ওকে, এবার আসি ফার্স্ট স্টেপে। প্রথম স্টেপ লার্নিং ডিজাইনের শিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য, অর্থাৎ লার্নিং গোলস বা অবজেক্টিভ, যেটাকে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস বলা হয়। দেখো, প্রথমেই লেখা আছে যে বর্তমান পাঠের পর শিক্ষার্থীরা, আগেই বলেছি লার্নিং ডিজাইন প্রি প্ল্যান্ড, কিন্তু লার্নিং ডিজাইনের কিছু জিনিস, এটাও বলেছি যে লার্নিং ডিজাইনের কিছু জায়গা আছে যেগুলো স্কুলের মধ্যে গিয়ে করতে হয়। তো সেগুলো আমরা পরে আসছি, পরে দেখব। আমি এখানে আপাতত এখানে ফোকাস করি যে বর্তমান পাঠের পর শিক্ষার্থীরা, অর্থাৎ যেহেতু তোমরা লার্নিং ডিজাইন বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাচ্ছ, তো তোমাদের একটা চিন্তাভাবনা থাকবে যে তোমরা যে জিনিসটা পড়াবে তা সেই জিনিসটা পড়ানোর পিছনে কোনো উদ্দেশ্য বর্তমান, অর্থাৎ যদি আমি H2SO4 বা HCl বা HNO3 রাসায়নিক ধর্ম পড়াই, তো সেই রাসায়নিক ধর্ম পড়ানোর কোনো একটা উদ্দেশ্য থাকবে। সেই উদ্দেশ্যগুলোকে আমরা এইগুলোতে লিখব। আমরা ধরে নিই বা তোমরা ধরে নেবে যে তোমাদের তথ্য, তুমি যেগুলো জানো তোমার সেই তথ্যগুলো দেওয়ার পরে
শিক্ষার্থীরা বা স্টুডেন্টরা কিছু উদ্দেশ্য ফুলফিল করবে, কিছু অবজেক্টিভ তাদের ফুলফিল হবে। তো কী পারবে তারা? সেই কারণে আমরা লিখি যে বর্তমান পাঠের পর শিক্ষার্থীরা, অর্থাৎ পড়ানো হয়ে যাবে, পড়ানোর পর শিক্ষার্থীরা বোঝার পরে তারা কীরকম রিপ্লাই দেবে। দেখো, ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসকে ভাগ করা হয়েছে, আগেই বলেছি, রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, এভালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং। তো প্রথমে আসে রিমেম্বারিং, অর্থাৎ স্মরণ করা। তো যে টপিক যে ইউনিট আমি নিয়েছি, H2SO4, HCl এবং HNO3 রাসায়নিক ধর্ম, সেই ইউনিট পড়ানোর পরে শিক্ষার্থীরা কি কি স্মরণ করতে পারবে বা কি কি রিমেম্বার করতে পারবে। দেখো, প্রথম দেখো, 3টি অ্যাসিডের রাসায়নিক ধর্ম পুনরুদ্রেক করতে পারবে। অর্থাৎ আমি যখন তাদের রাসায়নিক ধর্ম পড়াবো, তারপরে তারা ওই 3টে অ্যাসিডের রাসায়নিক ধর্ম মনে করে বলতে পারবে। 3টি অ্যাসিডের শনাক্তকরণ পদ্ধতি বলতে পারবে। এইগুলো কিন্তু সবই তথ্যগত জ্ঞানের মধ্যে পড়ে। অর্থাৎ যদি আমি শুধুমাত্র ইনফরমেশনকে বেস করে কোনো উত্তর দিতে পারি বা ইনফরমেশনকে বেস করে যদি কোনো উদ্দেশ্য আমার ফুলফিল হয়, তো সেগুলো সবই ইনফরমেশনাল নলেজের মধ্যে পড়ে, অর্থাৎ তথ্যগত জ্ঞানের মধ্যে পড়ে। আচ্ছা, নেক্সট আসি। নেক্সট উদ্দেশ্য হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ অনুধাবন করা। কি বলছে এখানে? দেখো, যে 3টি অ্যাসিডের রাসায়নিক ধর্মের সাদৃশ্য ও বৈসাদৃশ্য উপলব্ধি করতে পারবে। তার মানে যখন স্টুডেন্টের মধ্যে ইনফরমেশন ফুলফিল হয়ে গেছে, সে কোনো জিনিসকে মনে করে বলতে পারছে, তার পরের স্টেজ হবে আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ অনুধাবন, বুঝতে পারা কোনো জিনিসকে। শুধুমাত্র তথ্য জানলাম, সেটা পুনরুদ্রেক করে বলে দিলাম বা মনে করে বলে দিলাম, তাতেই তো হয় না। আমি যে জিনিসটা জানবো তার সমস্ত উদ্দেশ্যগুলোই ফুলফিল হতে হবে। তো স্টুডেন্টরা যখন আন্ডারস্ট্যান্ডিং লেভেলে যাবে, অর্থাৎ বোঝার লেভেলে যাবে, কি ওরা বুঝতে কি পারবে না, তো ওই 3টি অ্যাসিডের মধ্যে কোনো মিল আছে কি না, ওই 3টি অ্যাসিডের মধ্যে কোনো পার্থক্য আছে কি না, যদি কোনো মিল থাকে সেই মিলের কারণ, যদি কোনো পার্থক্য থাকে তাহলে পার্থক্যের কারণ, এগুলো সবই তারা বুঝতে পারবে। আর এই যে বোঝা, এই বোঝার জায়গাটাই হচ্ছে কনসেপচুয়াল নলেজের মধ্যে পড়ে, অর্থাৎ ধারণাগত জ্ঞান। তার মানে প্রথম যখন তার মধ্যে আমি তথ্য দিলাম, তখন কি হলো, তার মধ্যে যখন তথ্যগত জ্ঞান পৌঁছালো, তখন তার মধ্যে রিমেম্বারিং অবজেক্টিভ, অর্থাৎ স্মরণ করা বা নলেজের প্রথম কগনিটিভ ডোমেনের প্রথম অবজেক্টিভ ফুলফিল হলো। সেকেন্ডলি, যখন আমি আরও একটু তাদেরকে ডিপে নিয়ে যাওয়ার চেষ্টা করি, যদি গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে সেই জিনিসগুলো তাদেরকে বুঝতে হবে। তো যখন সে বুঝতে পারলো, তখন কি করতে পারলো, তখন সে পার্থক্য করতে পারছে, তখন সে সাদৃশ্য করতে পারছে, বিভিন্ন বৈশিষ্ট্যকে ব্যাখ্যা করতে পারবে। এগুলো সবই পারবে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে। অর্থাৎ আমি যদি এগুলো সে পারে, তাহলে আমি বুঝবো যে সেই জিনিসটা বুঝে গেছে। এগুলো সবই ধারণাগত জ্ঞান। নেক্সট আসি, নেক্সট অবজেক্টিভ অ্যাপ্লাইং। কি হবে এখানে? অ্যাপ্লাইংয়ে যখন সে জিনিসগুলো বুঝে যাবে, তার মধ্যে তথ্য ফুলফিল হয়ে গেছে, সেই জিনিসগুলো বুঝে গেছে, সে এবার সেগুলোকে প্রয়োগ করতে পারবে। কী রকম প্রয়োগ? যেমন অ্যাসিডের বিভিন্ন বিক্রিয়াকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা, অ্যাসিডের বিভিন্ন ধর্মকে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা, তাই না? যে ল্যাবরেটরিতে গিয়ে বিক্রিয়াকে হাতে কলমে করতে পারা, এইগুলো কিন্তু সবই পদ্ধতিগত জ্ঞানের মধ্যে পড়ে। অর্থাৎ কোনো জিনিসকে প্রয়োগ করতে গেলে কোনো পদ্ধতি অবলম্বন করতে হয়। যেহেতু পদ্ধতি অবলম্বন করতে হয়, সে কারণে পদ্ধতিগত জ্ঞান থাকাটাও বাঞ্ছনীয়। তো এগুলো সবই পদ্ধতিগত জ্ঞানের মধ্যে পড়ে। নেক্সট আসি অ্যানালাইজিং, অর্থাৎ বিশ্লেষণ করা।
বিশ্লেষণ করা কি, অর্থাৎ ভাঙা, কোনো জিনিসকে ভেঙে দেওয়া। যেমন দেখো এখানে লেখা আছে যে অ্যাসিড তিনটি রাসায়নিক ধর্ম থেকে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে বিভিন্ন ধাতুর অবস্থান বিশ্লেষণ করতে পারবে। তার মানে কি? তার মানে হচ্ছে যে এই যে তিনটি অ্যাসিডের রাসায়নিক ধর্ম ওরা পড়েছে, সেই রাসায়নিক ধর্ম বোঝার পরে রাসায়নিক ধর্মকে ওরা কি করতে পারবে, ধর্ম থেকে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে তারা ভাগ করে দিতে পারবে। ঠিক আছে, নেক্সট আসি এভালুয়েটিং, অর্থাৎ মূল্যায়ন করা। মূল্যায়ন স্টুডেন্টরা কি করতে পারবে, শিক্ষার্থীরা ওই যে তিনটি অ্যাসিডের তারা রাসায়নিক ধর্ম পড়েছে, সেই রাসায়নিক ধর্মগুলো জানার পরে, বোঝার পরে তারা ব্যবহারিক ক্ষেত্রে, যে কোনো ব্যবহারিক ক্ষেত্রে যখন ধরো তিনটি অ্যাসিডের কোনো প্রয়োগ হবে, তো তারা এইটুকু মূল্যায়ন করতে পারবে, এইটুকু বিচার করতে পারবে যে কার গুরুত্ব কতখানি, কোন বিক্রিয়াতে কোন অ্যাসিডের গুরুত্ব কতখানি, তাই না? কতটুকু পার্সেন্টেজ, এতটা পার্সেন্টেজ দিতে হয়। তো ধরো আমি ধরে নিই যে কোনো বিক্রিয়াতে H2SO4 লাগবে হচ্ছে 5%, তো সে 5% কেন দিতে হবে, এগুলো সবই ও বিচার করতে পারবে, ও মূল্যায়ন করতে পারবে। নেক্সট আছে সৃজন। দেখো যে লেখা আছে যেমন এখানে আছে যে তিনটি অ্যাসিডের রাসায়নিক ধর্মগুলি প্রবাহ চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারবে, অথবা অ্যাসিডের তিনটি রাসায়নিক ধর্মকে কাজে লাগিয়ে বিদ্যালয়ে বিজ্ঞান প্রদর্শনীর জন্য প্রয়োজনীয় ফ্লেক্সের নকশা বানাতে পারবে। অর্থাৎ যাবতীয় চার্ট, মডেল, ফ্লেক্স অথবা নতুন কোনো চিন্তাভাবনা সবই ক্রিয়েটিংয়ের মধ্যে পড়ে, অর্থাৎ সৃজন করা। আর যেগুলো সৃজন হবে, যেগুলো নতুন তৈরি হবে, চাই সে চার্ট হোক, চাই সে মডেল হোক, সবই কিন্তু অধিবিদ্যার মধ্যে পড়ে, অর্থাৎ মেটাকগনিটিভ নলেজ বা অধিবিজ্ঞান। এই গেল আমার ফার্স্ট পার্ট লার্নিং ডিজাইনের, অর্থাৎ ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস। নেক্সট পার্ট অর্থাৎ নেক্সট স্টেপ লার্নিং ডিজাইনের, অ্যানালাইজ লার্নার্স অ্যান্ড কনটেক্সট, পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। তোমরা যখন ক্লাস নেবে, এই যে এই পার্টটাকে তোমাদের ফাঁকা রাখতে হবে। তোমরা যখন লার্নিং ডিজাইন বানাবে, এই পার্টটা তোমরা ফাঁকা রাখবে। এইটা গিয়ে তোমরা স্কুলে গিয়ে এদের এরকম কোশ্চেন করতে পারো, অথবা কোশ্চেন তুমি আগে থেকে সিলেক্ট করে রাখতে পারো যে আমি এই কোশ্চেনগুলো করতে পারি। অবশ্যই কিন্তু সেই কোশ্চেনগুলো বা এই প্রশ্নাবলীগুলো তোমাদেরকে স্কুলে গিয়ে ছাত্রদেরকে জিজ্ঞেস করতে হবে। দেখো বর্তমান কি লেখা যায়, বর্তমান পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যাবলী এবং প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য নিম্নলিখিত প্রশ্নগুলি করা হবে। অর্থাৎ তুমি কোনো অ্যাসিডের রাসায়নিক ধর্ম পড়াচ্ছ, তো সেই অ্যাসিডের রাসায়নিক ধর্ম পড়ার আগে তোমার তো জানা উচিত যে শিক্ষার্থীরা অ্যাসিড সম্পর্কে জানে কি না, বা অ্যাসিড কোথায় থাকে, এই ধরনের প্রশ্ন জানে কি না। তো সেই কারণে কিছু প্রশ্নাবলী এখানে করা আছে, একদম বেসিক প্রশ্ন কিছু দেওয়া আছে। হ্যাঁ, অ্যাসিড কি, একটি সাধারণ অ্যাসিডের সংকেত লেখো, লেবু, দই, তেঁতুল ইত্যাদিতে কী কী অ্যাসিড আছে, নির্দেশক কী, কোন নির্দেশক কী ধরনের বর্ণ পরিবর্তন হয়। তো এইরকম কিছু বেসিক প্রশ্ন, বেসিক কোশ্চেন তোমাদেরকে করতে হবে। আচ্ছা, এবার নেক্সট স্টেপ, শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। শিখন সহায়ক উপকরণ বলতে লার্নিং টিচিং ম্যাটেরিয়াল, অর্থাৎ যেগুলো স্টুডেন্টদেরকে শিখতে সাহায্য করবে সেই সমস্ত কিছু ম্যাটেরিয়াল, হ্যাঁ, তোমাকে ইউজ করতে হবে ওখানে। যেমন আমরা কিছু ম্যাটেরিয়ালের তো নাম জানি, যেমন পাঠ্যপুস্তক হোক, সহকারী পাঠ্যপুস্তক হোক, ব্ল্যাকবোর্ড হোক, এগুলোর নাম আমরা জানি। এছাড়াও কিছু উপকরণ তোমাকে তৈরি করতে হবে। অবশ্যই তুমি যে জিনিসটা পড়াবে সেই টপিক রিলেটেড, সেই ইউনিট রিলেটেড।
তার মধ্যে চার্ট থাকতে পারে, কোনো মডেল থাকতে পারে, বা কম্পিউটার প্রজেক্টর থাকতে পারে। এবার আসি নেক্সট স্টেপে। নেক্সট হচ্ছে শিখন কৌশল অর্থাৎ লার্নিং স্ট্র্যাটেজিস। দেখো এখানে দুটো কলাম তৈরি করা আছে, একদিকে আছে হচ্ছে শিখন ক্ষেত্র আর একদিকে আছে হচ্ছে প্রাসঙ্গিক কৌশল। একদিকে হচ্ছে শিখন ক্ষেত্র অর্থাৎ লার্নিং এরিয়াস, আর একদিকে আছে হচ্ছে রিলেটেড স্ট্র্যাটেজি অর্থাৎ প্রাসঙ্গিক কৌশল। আমি অনেক লার্নিং ডিজাইন অনেক স্টুডেন্টের লিখতে দেখেছি, তো তারা মূলত কী করে যে লার্নিং এরিয়াসে তারা যে ইউনিট পড়ায় সেই ইউনিটের নাম তুলে ধরে আর কি, যে HCl এর রাসায়নিক ধর্ম আমি পড়াচ্ছি, তো তার জন্য আমি কী কী প্রাসঙ্গিক কৌশল নিচ্ছি। কিন্তু আমি বলবো যে এরকম না লিখে যে টপিকটা সে পড়াচ্ছে সেই টপিকের আমি HCl এর রাসায়নিক ধর্ম পড়াচ্ছি বা H2SO4 এর রাসায়নিক ধর্ম পড়াচ্ছি, কিন্তু তা বলে তো এই নয় যে H2SO4 এর রাসায়নিক ধর্মের মধ্যে আর কিছু ভিতরে আর কিছু নেই। যেমন এখানে লেখা আছে যে 3টি অ্যাসিড ধাতুর সঙ্গে বিক্রিয়া করে এবং H2 গ্যাস উৎপন্ন করে। কেবলমাত্র HNO3 অ্যাসিড ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজের সাথে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে। তো এইভাবে তাকে প্রেজেন্ট করতে হবে। আমার এরিয়া দরকার, তাহলে তো এখানে শুধু লার্নিং টপিক দিতে পারতো, তা নয়, কিন্তু লার্নিং এরিয়া অর্থাৎ আমি যে টপিকটা পড়াচ্ছি সেই টপিকের মধ্যে কোন এরিয়াটা আমি স্টুডেন্টদের কাছে তুলে ধরছি সেই জিনিসটাকে এখানে তুলে ধরতে হবে। সঙ্গে প্রাসঙ্গিক কৌশল রিলেটেড স্ট্র্যাটেজি, আমি কোন পদ্ধতিতে পড়াচ্ছি, কোন কৌশলে পড়াচ্ছি। দেখো এখানে লেখা আছে যে শিক্ষক মহাশয় 3টি অ্যাসিডের লঘু দ্রবণকে 3টি টেস্ট টিউবে নিয়ে জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম ইত্যাদির সাথে বিক্রিয়া করে দেখাবেন এবং সক্রিয় পদ্ধতিতে অংশগ্রহণ অর্থাৎ অ্যাক্টিভ পার্টিসিপেশন অ্যাপ্রোচ। ঠিক আছে, তাহলে এখানে কি পদ্ধতি কি কৌশল অবলম্বন করা হচ্ছে? অ্যাক্টিভ পার্টিসিপেশন অ্যাপ্রোচ, অর্থাৎ তিনি নিজে ওখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। এরপরে শিক্ষকের সামনে শিক্ষার্থীরা নিজে হাতে উপরোক্ত পরীক্ষাগুলি সম্পাদন করবে। শিক্ষক মহাশয় বিক্রিয়া চলাকালীন কিছু প্রশ্ন করছেন, স্টুডেন্টরা তারা উত্তর দিচ্ছে, শিক্ষার্থীরা তারা উত্তর দিচ্ছে। পরে ব্ল্যাকবোর্ডে বিক্রিয়াটা বা বিক্রিয়ার চার্ট লিখে দেবে। শিক্ষক মহাশয় উত্তরগুলি বিক্রিয়া সহ ব্ল্যাকবোর্ডে লিখে দেবেন। দেখো জিঙ্ক প্লাস Zn প্লাস H2SO4 ZnSO4 প্লাস H2, ঠিক আছে। ব্ল্যাকবোর্ডে তার চার্ট তড়িৎ রাসায়নিক শ্রেণীতে H2 এর অবস্থান সম্বলিত চার্ট দেখানো যেতে পারে, তোমরা দেখাতে পারো। এরপরে দেখো 2 নম্বর লার্নিং এরিয়াসে কী আসছে যে কার্বনেট ও বাইকার্বনেটের সাথে বিক্রিয়া, অর্থাৎ যখন এই যে 3টি অ্যাসিড কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করবে তখন কী হবে। দেখো এখানে একটা জায়গা আছে যে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ধাতব কার্বনেট বা বাইকার্বনেটের সাথে 3টি অ্যাসিডের বিক্রিয়াগুলি আলোচনা পদ্ধতিতে ব্যাখ্যা করবেন। দেখো এখানে একটা মেথড ব্যবহার করা হয়েছে, ডিসকাশন মেথড। তার মানে কি অ্যাক্টিভ পার্টিসিপেশন অ্যাপ্রোচের সঙ্গে সঙ্গে ডিসকাশন মেথডও এখানে ব্যবহার করা হয়েছে। সঙ্গে ব্ল্যাকবোর্ডে তখন শিক্ষক মহাশয় ব্ল্যাকবোর্ডে বিক্রিয়াগুলো দেখিয়েছেন। নেক্সট 3টি অ্যাসিডের শনাক্তকরণ, অর্থাৎ কীভাবে অ্যাসিডগুলো শনাক্ত করা হচ্ছে। তোমরা এই টোটাল পিডিএফটা পেয়ে যাবে। আবার একবার বলে দিই, তোমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে বেসিক লার্নিং ডিজাইন ফরম্যাট, বেসিক ফরম্যাট অফ লার্নিং ডিজাইন বলে বাঁ দিকে দেখবে একটা কলাম আছে, সেই কলামে এই পিডিএফটা আছে। নেক্সট স্টেপ মূল্যায়নের নকশা, ডিজাইন ফর এভালুয়েশন। এখানে একটা ওয়ার্কশিট তৈরি করা হয়েছে, তোমরা ওয়ার্কশিট তৈরি করতে পারো, তোমরা
নর্মাল কিছু কোশ্চেন তৈরি করতে পারো, দিতে পারো। হ্যাঁ, যেমন এখানে দেখো কাজের পাতা বা ওয়ার্কশিটের একটা নমুনা দেওয়া হয়েছে। এখানে প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন আছে কিছু, যেমন লঘু SO4 এর সাথে জিঙ্কের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসটি কী হবে। ওকে, কোন অ্যাসিডটি জিঙ্ক চূর্ণের সাথে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করবে না। ঠিক আছে, তো এইরকম কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, বা এখানে কিছু, যেমন তোমাদের বললাম যে কিছু প্রশ্ন তোমরা দিতে পারো, নর্মাল কিছু প্রশ্ন যেটাকে অভিক্ষাপদ বলা হয়, টেস্ট আইটেম। যেমন একটি ক্ষারীয় অক্সাইডের নাম লেখো, প্রশমন বিক্রিয়া কাকে বলে, হ্যাঁ, অম্লবৃষ্টি কী, এই সমস্ত, দাঁতের ক্ষয়ের ওপর পিএইচের কী প্রভাব, এই সমস্ত প্রশ্ন তোমরা দিতে পারো, অথবা কোনো এক্সপেরিমেন্ট করতে দিতে পারো যদি সেটা প্রযোজ্য হয় তো। হ্যাঁ, এক্ষেত্রে যেমন প্রযোজ্য। এরপর আসি দুর্বলতা নির্ণয় বা সংশোধনী। দুর্বলতা নির্ণয়, যদি আমরা দেখি যে শিক্ষার্থীরা সমস্ত কিছু বর্তমান পাঠ কমপ্লিট হওয়ার পরে যদি শিক্ষার্থীদের মধ্যে কোনো দুর্বলতা থেকে থাকে, কোনো একটা পার্টিকুলার বিষয়ে দুর্বলতা থাকতে পারে, কোন একাধিক বিষয়ে দুর্বলতা থাকতে পারে, যদি তাদের দুর্বলতা থাকে তাহলে তাদের সংশোধনী পাঠ দরকার, প্রয়োজন। তো আমরা এখানে দুর্বলতা নির্ণয়ের দেখো কি লেখা আছে, মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের দুর্বলতার দিকগুলি নির্ণয় করে সংশোধনী পাঠের ব্যবস্থা করা হবে। সম্ভাব্য দুর্বলতার দিক, তাদেরকে যখন ওয়ার্কশিট বা টেস্ট আইটেম দেওয়া হবে তো অটোমেটিক্যালি তারা যখন জিনিসগুলোকে পারবে না বা জিনিসগুলো বুঝতে পারবে না, তো তখন তোমাকে বুঝে নিতে হবে যে তার সে বিশেষ কিছু জিনিস বুঝতে পারেনি বা সেই জিনিসগুলো তার দুর্বলতার দিক এখনও বর্তমান। তখন তাদেরকে কী করতে হবে, সংশোধনী পাঠের ব্যবস্থা করতে হবে, রিমিডিয়াল ক্লাসের ব্যবস্থা করতে হবে তাকে। এই হচ্ছে আমাদের লার্নিং ডিজাইন। যদি কোনো রকম অসুবিধে থাকে, বুঝতে না পারো বা কোনো অসুবিধে থাকে, তো কোথাও যদি বুঝতে তোমাদের অসুবিধে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।